প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায় কর্মী সংস্থান অধ্যায়টি আজকে আমরা রিভিউ ক্লাসে আলোচনা করব। পুরো অধ্যায়টা একটা ফ্রেমের মধ্যে নিয়ে আসছি আমি, এবং এটা একটু রিভিউ করার জন্য, অর্থাৎ অধ্যায় ভিত্তিক তোমাদের যে রিভিউ ক্লাসগুলো হচ্ছে সেটার জন্যই তোমাদেরকে এই পঞ্চম অধ্যায়ের বিষয়ের উপর আমরা রিভিউ ক্লাস নিচ্ছি। তোমরা সবাই জানো যে তোমাদের পরীক্ষা, এই পরীক্ষাকে সামনে রেখে এই রিভিউ ক্লাসগুলো অধ্যায় ভিত্তিক রিভিউ করা হচ্ছে। কর্মী সংস্থানের প্রথম প্রশ্নটাই তোমাদের আসতে পারে যে কর্মী সংস্থান কাকে বলে। প্রথমেই কর্মী সংস্থান কাকে বলে এটা জানার জন্য আমাদেরকে শুধু একটা বিষয় জানবো, কর্মী সংস্থান মানে কি? কর্মীকে সংগ্রহ, নির্বাচন এবং তাদেরকে নিয়োগ করা, এটাই কিন্তু কর্মী সংস্থান। অর্থাৎ কর্মী সংগ্রহ, কর্মী নির্বাচন, কর্মী নিয়োগ, এই প্রক্রিয়াকেই বলা হয় কর্মী সংস্থান। তারপর আসে মানব সম্পদ ব্যবস্থাপনা কাকে বলে। মানব সম্পদ ব্যবস্থাপনা কিন্তু কর্মী সংস্থানেরই কিন্তু এখন একটা আধুনিক ক্ষেত্র, যেখানে কর্মী সংস্থান বলতে আমরা শুধু বুঝি কর্মী নিয়োগ, কর্মী নির্বাচন এবং কর্মী প্রশিক্ষণ, এটুকুর মধ্যে থাকে। কিন্তু মানব সম্পদ ব্যবস্থাপনাটা কিন্তু একটু বড়, যেখানে মানব সম্পদ ব্যবস্থাপনা কিন্তু একটা সাবজেক্ট, অর্থাৎ যার মধ্যে কর্মী ওই সংগ্রহ থেকে শুরু করে কর্মী নির্বাচন, কর্মীর প্রশিক্ষণ, কর্মীর মূল্যায়ন, কর্মীর সুযোগ সুবিধা, তাদের পুরস্কৃতকরণ, কর্মীর প্রশিক্ষণ এবং তাদের পেনশন মানে অবসর যাওয়া পর্যন্ত, অর্থাৎ অবসরের পরেও যদি কোনো সুযোগ সুবিধা দিতে হয় সেইটা পর্যন্ত যে কার্য রয়েছে সব কিছুতেই কিন্তু সব মিলেই কিন্তু মানব সম্পদ ব্যবস্থাপনা। সুতরাং মানব সম্পদ ব্যবস্থাপনা কিন্তু অনেক বড়, কর্মী সংস্থান কিন্তু অনেক ছোট একটা প্রক্রিয়া। তাহলে আমরা বুঝতে পারলাম যে কর্মী সংস্থা এবং মানব সম্পদ ব্যবস্থাপনা কি। তাহলে এবার আমরা আসি মানব সম্পদ কর্মী সংস্থান প্রক্রিয়াটা কি। কর্মী সংস্থান প্রক্রিয়াটা তোমাদের আগের ক্লাসগুলোতে আমি বলেছি যে কর্মী সংস্থান প্রক্রিয়া হচ্ছে কর্মী সংগ্রহ, কর্মী নির্বাচন, কর্মী নিয়োগ এবং প্রশিক্ষণ। এই কাজটা ধাপে ধাপে করাই হচ্ছে প্রক্রিয়া। আমরা জানি প্রক্রিয়ার কাজগুলো কিন্তু ধাপে ধাপে করা হয়। তাহলে প্রক্রিয়াতে কি আছে? কর্মী সংস্থান প্রক্রিয়ায় কর্মী সংগ্রহ, কর্মী নির্বাচন, কর্মী নিয়োগ এবং প্রশিক্ষণ। তাহলে আমরা জেনে গেলাম। এবার কর্মী সংগ্রহ। কর্মী সংগ্রহ কি? কর্মী সংগ্রহটা আমরা একটু আলোচনা করি। কর্মী সংগ্রহ হচ্ছে কর্মীদেরকে প্রতিষ্ঠানে জবের জন্য আবেদন করতে উদ্বুদ্ধ করাই হচ্ছে কর্মী সংগ্রহ। তারপরে কর্মী নির্বাচন, অর্থাৎ তাদেরকে লিখিত পরীক্ষা বা মৌখিক পরীক্ষার মাধ্যমে তাদেরকে নিয়োগ করে হচ্ছে মানে তাদের যোগ্যতা যাচাই করা হচ্ছে কর্মী নির্বাচন। আর তাদের যোগ্যতা যাচাই করার পরে যে চূড়ান্তভাবে তাদেরকে যে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হয় সেই প্রক্রিয়াকে বলা হয় কর্মী নিয়োগ। আর তারপরে প্রতিষ্ঠান সম্পর্কে তাদেরকে প্রাথমিক ধারণা দেওয়ার জন্য যে ব্যবস্থা করা হয় হাতে কলমে বা অন্যান্য, সেটাকে বলে প্রশিক্ষণ। তাহলে আমরা কর্মী সংগ্রহ, কর্মী নির্বাচন এবং প্রশিক্ষণ এবং কর্মী নিয়োগ সম্পর্কে জানলাম। এবার আমরা আসি কর্মী সংগ্রহ কিন্তু দুইটা উৎস থেকে করা হয়। কী কী উৎস থেকে কর্মী সংগ্রহ করা হবে? প্রথম উৎসটা অভ্যন্তরীণ উৎস। আমরা জানি কর্মী সংগ্রহ কি। অভ্যন্তরীণ উৎসটা কি? অভ্যন্তরীণ উৎস হচ্ছে প্রতিষ্ঠান ভিতর থেকে কর্মী সংগ্রহ করা। কীভাবে করা যায়? একটা হচ্ছে পদোন্নতি দিয়ে তাদেরকে কর্মী সংস্থান করা যায়। যেমন উপরের পদ খালি হয়েছে, সেই পদের নিচে পদে যে ভালো করেছে তাকে ওই পদে, তাহলে এক্ষেত্রে বাইরে থেকে কর্মী আনতে হয় না। এটাকে বলা হয় অভ্যন্তরীণ কর্মী সংগ্রহের উৎস। তারপর আছে নিয়োজিত কর্মীদের
সুপারিশ। অনেক সময় দেখা যায় কোনো প্রতিষ্ঠানে যে কর্মী লাগবে, যারা কর্মী বর্তমানে কাজ করছে তাদের পরিচিত কাউকে সুপারিশ করে যে না এ ভালো, এ অনেক ভালো কাজ জানে, সেই ক্ষেত্রে কিন্তু কর্মী সংগ্রহ করা হয় প্রতিষ্ঠানের ভিতর থেকে। তারপরে আবার বদলি, অনেক প্রতিষ্ঠান দেখা যায় যে এক জায়গায় কর্মী মানে খালি রয়েছে, অর্থাৎ অন্য জায়গায় বা অন্য কারখানার কর্মীকে অন্য এনে তো সেখানেও কিন্তু কর্মীর নিয়োগ, অর্থাৎ কোথাও বেশি কর্মী রয়েছে সেখান থেকে নিয়ে এসে এখানে কর্মীর খালি স্থানটা পূরণ করা হয়। এটা হচ্ছে বদলির মাধ্যমে কর্মী, তবে সবই কিন্তু প্রতিষ্ঠানের ভিতরে। তারপরে আছে শ্রমিকদের সংঘের সুপারিশ। অনেক প্রতিষ্ঠানের শ্রমিক সংঘ রয়েছে, যে শ্রমিক সংঘগুলো কিন্তু তারা বিভিন্ন ক্ষেত্রে কর্মী সংগ্রহের ক্ষেত্রে তারা কিন্তু সুপারিশ করে যে আমার এই শ্রমিক ভালো কাজ করে, আপনি একে নিয়োগ দেন বা এ ভালো করতে পারবে। তো সেক্ষেত্রে কিন্তু কর্মী সংগ্রহ এই সব কিছুই কিন্তু কর্মী অভ্যন্তরীণ, মানে কি যে ওই কোম্পানির ভিতর থেকেই যে কর্মী নিয়োগ দেওয়া হয় তখন সেটাকে বলা হয় অভ্যন্তরীণ কর্মী উৎস। এগুলো গেল অভ্যন্তরীণ। এবার বাহ্যিক উৎসগুলো দেখি আমরা। বাহ্যিক উৎসের মধ্যে রয়েছে বিজ্ঞাপন। বাহ্যিক উৎস মানে কি, বাইরে থেকে, কোম্পানির ফুললি বাইরে থেকে কর্মী সংগ্রহ যদি করার ইচ্ছা প্রকাশ করে তাহলে সেক্ষেত্রে বাহ্যিক কর্মী সংগ্রহ বলা হয়, উৎস বলা হয়। যেমন বিজ্ঞাপন, চাকরির পেপারে বা অনলাইনে বা BDjobs.com বা BDjobs টুডে বিভিন্ন মানে ওয়েব পোর্টাল আছে, সেখানে বিজ্ঞাপনের মাধ্যমে যদি কর্মী সংগ্রহ করা হয় এটাকে বলা হয় কি বাহ্যিক উৎস। তারপরে শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, যেমন আমাদের বাংলাদেশে সবচেয়ে বড় বিদ্যাপীঠ রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ডিপার্টমেন্টে যে বিভিন্ন কোম্পানির লোকজন পোস্টার সাটাই দিয়ে আসে, তারা বলে দেয় যে যদি ম্যানেজমেন্টের লোক লাগে তারা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের নোটিশ বোর্ডে লিখে দিয়ে আসে যে জব অ্যানাউন্সমেন্ট বা ভ্যাকেন্সি অ্যানাউন্সমেন্ট। তো সেইভাবে করা হয়, বলা হয় যে বাহ্যিক কর্মী সংগ্রহ উৎস। তারপরে রয়েছে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র। বিভিন্ন কারিগরি প্রতিষ্ঠান আছে বাংলাদেশে, সেই সকল প্রতিষ্ঠান থেকেও যদি তারা কর্মী মানে কোনো কোম্পানি কর্মী সংগ্রহের সিদ্ধান্ত নেয় সেটাকেও বলা হয় বাহ্যিক কর্মী সংগ্রহের উৎস। তাহলে আমরা বুঝলাম যে অভ্যন্তরীণ এবং বাহ্যিক কর্মী সংগ্রহ উৎস। আবার একটা বিষয় বলে রাখি যে অভ্যন্তরীণ কর্মী সংগ্রহ কিছু সুবিধা অসুবিধা আছে, বাহ্যিক কর্মী সংগ্রহের কিছু সুবিধা অসুবিধা আছে। যেমন অভ্যন্তরীণ কর্মী সংগ্রহের সুবিধা হচ্ছে কি যে প্রতিষ্ঠান সম্পর্কে জানা একজন লোক পাওয়া যায়। আর বাহ্যিক কর্মী সংগ্রহ করলে সে কিন্তু প্রতিষ্ঠান সম্পর্কে জানে না, তাকে কিছুদিন সময় লাগে, ঠিক আছে। আবার দেখা যায় যে অভ্যন্তরীণ কর্মী সংগ্রহের কিছু অসুবিধাও রয়েছে, তারা প্রতিষ্ঠানকে মানে বেশি ক্ষমতা দেখাতে চায়, কাজ করতে চায় না বাট কিন্তু ক্ষমতা দেখাতে চায়, এগুলো কিছু সমস্যা আছে। আবার বাইরে থেকে কর্মী সংগ্রহেরও কিছু সুবিধা আছে, যেমন যোগ্য ব্যক্তি পাওয়া যায় এবং সে সিনসিয়ারলি কাজ করে, যে তিনি তার যে অভিজ্ঞতাটাকে কাজে লাগায়। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে অভ্যন্তরীণ যদি কর্মী উৎস থেকে অর্থাৎ অভ্যন্তরীণ থেকে নিয়োগ দেওয়া হয়, সে জ্ঞান থাকা সত্ত্বেও সেইটাকে কাজে লাগাতে চায় না। তো অনেক মানে দুটোরই সুবিধা অসুবিধা আছে। তবে কর্মী কোথা থেকে সংগ্রহ করা হবে সেটার সিদ্ধান্ত ডিপেন্ড করবে কাজের প্রকৃতি অনুযায়ী। যেমন এমন একটা সময় হলো যে প্রতিযোগী একটা ডিসিশন নিতে হবে, অর্থাৎ একটা প্রমোশন অর্থাৎ প্রতিযোগিতাকে মোকাবেলার জন্য হঠাৎ করে দেখা গেল যে বিক্রয় বাড়াতে হবে বা অন্য কিছু। তো সেক্ষেত্রে কিন্তু প্রতিষ্ঠানের ভিতর থেকে যারা আছে তাদের থেকে কর্মী নিয়োগ দেওয়া ভালো, কারণ ওই মুহূর্তে কিন্তু বাইরে থেকে একটা কর্মী আসলে তাকে কিন্তু প্রশিক্ষণ দিয়ে সেই সময় কিন্তু নেই। তাহলে সেক্ষেত্রে কি, সেক্ষেত্রে অভ্যন্তরীণ নিয়োগ দেওয়া সহজ। আবার দেখা গেল যে একটা স্পেশাল যোগ্যতা সম্পন্ন কর্মী দরকার, যেটা প্রতিষ্ঠানের মধ্যে কোথাও পাওয়া যাচ্ছে না, তাহলে সেক্ষেত্রে বাইরে থেকে নিতে হবে, তা না হলে সে কাজটা সঠিকভাবে সম্পাদিত হবে। তো আসলে কর্মের সিচুয়েশনই বলে দেবে যে কোন উৎস থেকে কর্মী সংগ্রহ করলে বেটার হবে। তারপরে আমরা আসি কর্মী নির্বাচন পদ্ধতি। কর্মী সংগ্রহের পরে কিন্তু কর্মী নির্বাচন রয়েছে। এই নির্বাচন একটি পদ্ধতি, কারণ আমরা এর আগে আলোচনা করেছি। এই নির্বাচন পদ্ধতিটা কীভাবে সম্পন্ন হয়? প্রথমে হচ্ছে আবেদনপত্রগুলো যাচাই বাছাই করা হয়, তারপরে আবেদনপত্র থেকে যাচাই বাছাই করে যারা সঠিক আবেদনকারী তাদেরকে একটা চাকরি মানে তাদেরকে একটা পরীক্ষা প্রবেশপত্র পাঠানো হয় যে এই পরীক্ষার ডেট, এই তোমার পরীক্ষার কেন্দ্র। তো এইটা পাঠানোর পরে পরীক্ষা অনুষ্ঠিত হয়,
পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পরে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়, মৌখিক পরীক্ষার পরে ডাক্তারি পরীক্ষা অনুষ্ঠিত হয়, তারপরে তারা চূড়ান্তভাবে কি নির্বাচিত হয়। এটা হচ্ছে কি কর্মী নির্বাচন প্রক্রিয়া, কর্মী নির্বাচন পদ্ধতি। এবার সে কর্মী নির্বাচিত হয়ে গেল, আর কর্মী চূড়ান্তভাবে যে কর্মী নির্বাচিত হলো তাকে অ্যাপয়েন্টমেন্ট লেটারের মাধ্যমে তাকে কোম্পানির সাথে চুক্তি করাই হচ্ছে কর্মী নিয়োগ। এবার সে প্রশিক্ষণ। আমরা জানি যে প্রশিক্ষণ কাকে বলে, অর্থাৎ কর্মীদেরকে তার কাজকে মানে কাজে আরও বেশি দক্ষ করে তোলার জন্য, কাজটি সুচারুরূপে সম্পন্ন করার জন্য, তাকে হাতে কলমে শিক্ষা বা তাত্ত্বিক জ্ঞান প্রদান করার জন্য বা কারিগরি জ্ঞান প্রদান করার জন্য বা দক্ষতা বৃদ্ধির জন্য যে সকল পদ্ধতি বা ব্যবস্থা গ্রহণ করা হয় সবগুলোকে কিন্তু প্রশিক্ষণ বলা হয়। এবার কাজের মাধ্যমে প্রশিক্ষণ দুই প্রকারের, দুইটার ভিত্তিতে প্রশিক্ষণ করা। একটা হচ্ছে প্রশিক্ষণ দুই প্রকারের না, প্রশিক্ষণ দুইটা বিষয়ের উপর ভিত্তি করে। একটা হচ্ছে কাজের মাধ্যমে প্রশিক্ষণ, একটা হচ্ছে কাজের বাইরে প্রশিক্ষণ। কাজের মাধ্যমে প্রশিক্ষণটাকে কাজের মাধ্যমে প্রশিক্ষণ হচ্ছে শিক্ষানবিশ প্রশিক্ষণ। শিক্ষানবিশ আমরা জানি যে শিক্ষানবিশ প্রশিক্ষণ হচ্ছে যে অর্থাৎ কর্মীদেরকে যখন চূড়ান্তভাবে নির্বাচিত করা হয় তখন কিন্তু তাদেরকে বিভিন্ন ভাবে কর্মীদেরকে পরিচয় করানোর জন্য তাদেরকে কিন্তু করা হয়। তো সেক্ষেত্রে আমরা শিক্ষানবিশ প্রশিক্ষণ বলা হয়, যে অ্যাপ্রেন্টিসশিপ বলা হয় এটাকে। তো এর মাধ্যমে কিন্তু কর্মীকে প্রতিষ্ঠান সম্পর্কে প্রাথমিকভাবে ধারণা দিতে হয় বা কাজ সম্পর্কে ধারণা দেওয়া হয়। তারপর হচ্ছে পদ পরিবর্তন। অনেক সময় দেখা যাচ্ছে যে বিভিন্ন প্রতিষ্ঠানে যতগুলো পদ আছে সব পদেই কিন্তু কয়েকদিন করে সেখানে কাজ করায়, যাতে করে কর্মী সব কাজগুলো সঠিক মানে জানতে পারে যে কোথায় কি হয়। এটাকে পদ আবর্তন পদ্ধতিতে প্রশিক্ষণ বলা হয়। তারপরে হচ্ছে প্রবেশনা প্রশিক্ষণ। প্রবেশনা প্রশিক্ষণ বাংলা ওয়ার্ডটায় অনেকটা মানে খটকা লাগে, কিন্তু এটার ইংরেজি হচ্ছে ইন্টার্নশিপ, যেটা তোমরা সবাই জানো। তো ইন্টার্নশিপ প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু একজন বিশেষজ্ঞ ব্যক্তির আন্ডারে থেকে ওই কাজ সম্পর্কে মানে জ্ঞান বা দক্ষতা আয়ত্ত করা। তারপরে হচ্ছে কোচিং প্রশিক্ষণ। কোচিং প্রশিক্ষণ হচ্ছে কি, যে আমরা দেখি যে ক্রিকেটার যারা আছেন ওনাদেরকে বিভিন্ন বিষয় মানে হাতে কলমে যে শিক্ষা দেওয়া হয়, এটাকে কোচিং প্রশিক্ষণ। খুব অনেক অর্গানাইজেশন আছে কোচিংয়ের মাধ্যমে তাদের যারা কাজ করছে তাদেরকে কাজটা কীভাবে করতে হবে সঠিকভাবে দেখিয়ে দেওয়ার মাধ্যমে যে সিস্টেম রয়েছে সেটা হচ্ছে কোচিং প্রশিক্ষণ। তারপরে হচ্ছে কাজের বাইরে প্রশিক্ষণ। কাজের বাইরে কী কী আছে, যেটা কাজ ছাড়া, যেমন দেখা যাচ্ছে বক্তৃতাকে যে অনেক কর্মীকে দেখা যাচ্ছে একটা হল রুমের মধ্যে বসে তারপরে প্রশিক্ষণ মানে একজন ব্যক্তি বলবে যে বিভিন্ন তাত্ত্বিক বিষয় সম্পর্কে এভাবে করবা, তোমরা এভাবে করবে, এগুলোকে বক্তৃতা পদ্ধতি বলে। আর একটা আছে আলোচনা পদ্ধতিও আছে। একটা আলোচনা পদ্ধতি বক্তৃতা পদ্ধতির মতোই, বাট আলোচনা পদ্ধতিতে কিন্তু প্রশ্ন করার সুযোগ থাকে, অর্থাৎ যারা বক্তৃতা শুনছেন তারা প্রশ্ন করতে, কিন্তু বক্তৃতা পদ্ধতিতে শুধুমাত্র শুনতেই পারে বা বুঝতে পারে, কিন্তু আলোচনা পদ্ধতিতে অনেক সময় মানে প্রশ্নগুলো তারা করতে পারে এবং সেগুলোর উত্তর দেয় যিনি বিশেষজ্ঞ ব্যক্তি থাকেন। সেমিনার পদ্ধতিতে বিভিন্ন একটা বিষয়ের উপর মানুষ মানে সবাই আলোচনা করে, একটা বিষয়ের উপর আলোচনা করে বিভিন্ন মানে পর্বে আলোচনা করে, বিভিন্ন পর্বে আলোচনা করার মাধ্যমে ওই কাজ সম্পর্কে সঠিক ধারণা দেওয়া হয়। অধিবেশন। আমরা অধিবেশন বলতে বুঝাই যে একটা বিষয়ের উপর বিভিন্ন ব্যক্তির আলোচনা এবং তাও অধিবেশনের বিভিন্ন সেকশনে, যেমন আমরা সংসদ অধিবেশন দেখি যে বিভিন্ন সেকশন কয়েকদিন ধরে চলে এবং তার মাধ্যমে সবার আলোচনার প্রেক্ষিতে একটা সিদ্ধান্ত গৃহীত হয় এবং কিছু সিদ্ধান্ত কি মানে খারিজ হয়ে যায়। তারপরে আছে ওয়ার্কশপ। ওয়ার্কশপটা হচ্ছে একটা বিষয়ের উপর কাজ করে মানে বিভিন্ন কাজ দিয়ে সেটা কিভাবে সহজে সম্পাদন করা হয় সেটাকে সম্পর্কে মানে বিভিন্ন কাজ সম্পর্কে একটি ডেমো তৈরি করা হয় যে কিভাবে সম্পন্ন করা হয়। ওয়ার্কশপটা হচ্ছে যে কোনো একটা নির্দিষ্ট কাজকে কিভাবে সম্পাদন করা হয় সে সম্পর্কে জ্ঞান দেওয়া। তারপরে সে পদোন্নতি। আমরা জানি যে পদোন্নতি বলতে কোনো প্রতিষ্ঠানের একই প্রতিষ্ঠানে এক পদ থেকে
তার উপরে পদ বা অধিক সুযোগ সুবিধা সম্পন্ন পদে উন্নীত হয় হচ্ছে পদোন্নতি। পদোন্নতির তিনটা ভিত্তি আছে, একটা হচ্ছে যোগ্যতার ভিত্তি, আরেকটা হচ্ছে জ্যেষ্ঠতার ভিত্তি, আর একটা হচ্ছে যোগ্যতা ও জ্যেষ্ঠতার উভয়ের ভিত্তি। তাহলে আমরা বলতে পারি যিনি জ্যেষ্ঠতার ভিত্তি হচ্ছে যিনি ওই প্রতিষ্ঠানে একই প্রতিষ্ঠানে অনেক দিন যাবৎ কাজ করছেন, ওনাকে যদি তার নিচের পদ থেকে উপরের পদ বা মর্যাদার পদে প্রতিষ্ঠিত করা হয় তাহলে তাকে জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতি বলে। আর যদি প্রতিষ্ঠানে কাজ সঠিকভাবে করছে এবং তার জ্ঞান ভালো এবং কাজগুলো নির্ভুলভাবে সম্পাদন করতে পারে এবং তার কারিগরি জ্ঞান এবং দক্ষতা ভালো, সেটার বিচারে যদি তাকে কাউকে প্রমোশন দেওয়া হয় তাহলে সেটাকে দক্ষতা বা যোগ্যতার বিচারে বা মেধার বিচারে পদোন্নতি বলে। আর যদি প্রতিষ্ঠানে অনেক দিন যাবৎ কাজ করছে প্লাস কাজগুলো অনেক সুন্দরভাবে সম্পাদন করছে, এই দুটো বিষয়ের উপর বিবেচনা করে যদি পদোন্নতি দেওয়া হয় সেটাকে অবশ্যই আমরা বলতে পারি যে জ্যেষ্ঠতা এবং যোগ্যতা উভয়ের ভিত্তিতে পদোন্নতি। তাহলে আমরা এই অধ্যায়ে ইম্পর্ট্যান্ট বিষয়গুলো তোমাদেরকে একটু মনে করিয়ে দিই। সেটা প্রথমে হচ্ছে কর্মী সংস্থান কাকে বলে, এটা মানব সম্পদ ব্যবস্থাপনা কাকে বলে, তারপরে কর্মী সংস্থান প্রক্রিয়াগুলো কী কী, এবং কর্মী সংগ্রহের দুটি উৎস আছে, অভ্যন্তরীণ উৎস এবং বাহ্যিক উৎসগুলো কী কী, সেগুলোর সুবিধা অসুবিধাগুলো কী কী, এবং কর্মী নির্বাচন পদ্ধতিটা কী কী, কীভাবে সম্পন্ন, তার স্টেপগুলো কী কী, আর প্রশিক্ষণ কী, তারপরে কাজের মাধ্যমে প্রশিক্ষণ কীভাবে দেওয়া হয় এবং কাজের বাইরে প্রশিক্ষণ কীভাবে দেওয়া হয়, এবং পদোন্নতি কী, আর পদোন্নতির যে ভিত্তিগুলো রয়েছে এইগুলো তোমার এই অধ্যায় থেকে আজকের রিভিউ আলোচনা এখানে শেষ করছে। ধন্যবাদ সবাইকে।